খালেদা জিয়ার মৃত্যুতে শূন্যতা তৈরি হলেও সংকট কাটিয়ে উঠবে বিএনপি, আশা বিশ্লেষকদের। ইসলামী দল এনসিপিকে জোটে নেয় ভোটে চমক দেখাতে পারে জামায়াত। জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড়। গুলশানের শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। বছরের প্রথম দিনে প্রাথমিকের শতভাগ পাঠ্য বই পেল শিক্ষার্থীরা। সব জায়গায় যায়নি মাধ্যমিকের বই। মান আগের চেয়ে ভালো, দাবি উপদেষ্টার। এবং ঘোষণা মাফিক 2 লাখ টাকা দিতে পারেনি সম্মিলিত ব্যাংকের অনেক শাখা। অভিযোগ আমানতকারীদের। সাময়িক সার্ভার ডাউনের অজুহাত। আমাকে 1 লক্ষ টাকাই দিয়েছে। আমাকে বলছে যে আপনি পরবর্তী কার্য দিবসে আসেন, আসলে বাকি টাকাটা আপনি পাবেন। যেহেতু শুরু করছে, আশা করি সাকসেসফুলি চলবে আর কি। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর কেমন হবে বিএনপি রাজনীতি, তা নিয়ে চলছে নানা আলোচনা। খালেদা জিয়ার নেতৃত্ব টানা 4 দশক বিএনপিকে একাধিকবার দেশ পরিচালনার সুযোগ দিয়েছে। ইতিমধ্যেই দলের হাল ধরেছেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়ার মৃত্যুতে শূন্যতা তৈরি হলেও সংকট কাটিয়ে ওঠার সক্ষমতা রয়েছে বিএনপির। তবে দলীয় প্রধান হিসেবে নির্বাচনে জয়লাভ সহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে তারেক রহমানের সামনে। বিস্তারিত ইমদাদুল আজাদের প্রতিবেদনে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের স্রোত জানান দিচ্ছে, কর্মই অবিস্মরণীয় করে তোলে মানুষকে। দল হিসেবে বিএনপির যে সংকট আছে তা হয়তো কিছুটা কাটিয়ে ওঠা যাবে বেগম জিয়ার শেষ বিদায়ের এই মহা জনসমুদ্রের প্রভাবে। কিন্তু স্থায়ীভাবে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ তৈরিতে জিয়াউর রহমান এবং বেগম জিয়ার পরম্পরা কতটা ধরে রাখতে পারবে দলটি, সেই প্রশ্ন এখন অনেকটাই প্রাসঙ্গিক। একদিকে খালেদা জিয়ার রাজস্বিক বিদায়, আরেকদিকে ভবিষ্যতে বিএনপির রাজনীতির নেতৃত্ব কেমন হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। খালেদা জিয়ার জনপ্রিয়তার ও গ্রহণযোগ্যতার উপর ভর করে তারেক রহমান চলমান নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন কিনা তা নিয়ে নানান মত রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। তার মৃত্যুর মধ্য দিয়ে যে শূন্যতা সৃষ্টি হলো, সেই শূন্যতা খুব সহজে পূরণ হবে না, এবং আমি খুব নিকট ভবিষ্যতে এই শূন্যতা পূরণ হবে বলে আমার মনে পড়ছে না। তারেক জিয়া উনি তো দূরে ছিলেন, উনি দলকে কত দূর সংঘবদ্ধ করতে পারবেন, কত দূর দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন, এটা তো এখন আমরা জানি না। কিন্তু খালেদা জিয়ারটা তো আমরা জানতাম যে সে একটা কথা বললে পরে সেটা দল মেনে নিত। তারা মনে করেন খালেদা জিয়ার অনুপস্থিতিতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন তারেক রহমান। সেই চ্যালেঞ্জ উত্তরণে তিনি কতটা বিচক্ষণতার পরিচয় দেবেন, এর উপর নির্ভর করছে বিএনপি ও তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ। প্রকৃতিতে শূন্যতা থাকে না, নেচার অ্যাভোর্স ভ্যাকুয়াম। তো সেইভাবে বিএনপিও যে একেবারে এই মুহূর্তে নেতৃত্ব শূন্য হয়ে পড়লো তা কিন্তু নয়। তার সন্তান রয়েছে এবং তার প্রতিও মানুষের ভালোবাসা রয়েছে, এবং সেই ভালোবাসার অভিব্যক্তিও আমরা তার নির্বাসন থেকে দেশে ফেরার পর আমরা লক্ষ্য করেছি। বিপুল জনপ্রিয়তা তিনি পেয়েছেন, এবং তিনি তার এই জনপ্রিয়তাকে যদি দেশের স্বার্থে, জাতির স্বার্থে, জনগণের স্বার্থে কাজে লাগান, তাহলে বিএনপি পথ হারাবে না এবং সঠিক পথে চলবে। তবে রাজনীতিতে বিএনপির গুরুত্ব কমবে না বলে মনে করেন তারা। যদিও বেগম জিয়ার অনুপস্থিতিতে বিএনপিতে বিশৃঙ্খলা দেখা দিতে পারে, এমন আশঙ্কাও রয়েছে। বিএনপির মধ্যে তো, দলের মধ্যে তো কিছুটা বিশৃঙ্খলতা আছে। তো তারেক জিয়া আসলে পরে এখন সেই দলগত সিদ্ধান্ত, সমিতিগত সিদ্ধান্ত ওইটা ওনার ফিরিয়ে আনতে পারবেন কিনা সেটা আমাদের এখনো ওয়েট এন্ড সি, দেখতে হবে। খালেদা জিয়া তো আপনার একটা ক্যারিজমেটিক লিডার ছিলেন। উনি যদি সুস্থ থাকতেন এবং ভোটের মাঠে যেতেন, তাহলে তো বিএনপির কিছু চিন্তা করতে হতো না। উনি না থাকার জন্য আপনার ভোটের মাঠে এটার প্রভাব পড়বে।
গত বেশ কয়েক বছর ধরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করছেন তারেক রহমানই। যদিও এই পুরো সময়টাতেই বেগম জিয়াই ছিলেন ঐক্য ও শৃঙ্খলার প্রতীক। এখন তার অবর্তমানে সেই শৃঙ্খলা ও ঐক্য কতটা বজায় থাকবে তা হয়তো সময় নির্ধারণ করবে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন দুই জোটের মধ্যেই হতে যাচ্ছে নির্বাচনের মূল লড়াই। ইসলামী দলগুলো ও এনসিপিকে নির্বাচনী সমঝোতায় নিয়ে আসাকে জামায়াতের জোট রাজনীতির চমক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অপরদিকে পুরনো ও জোট মিত্রদের বেশিরভাগ ধানের শীষে প্রতীকে নির্বাচন করায় দলটি সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে করেন তারা। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। আমাদের সংগ্রাম আমরা মাথার উপর করব না ইনশাআল্লাহ। যুগপৎ আন্দোলন দিয়ে শুরু, কাছাকাছি দেখা গেছে সংস্কারের আলোচনায়। তবে অন্তরালের সব গুঞ্জন সত্যি হয়ে ধরা দিল গেল রোববার। জাতীয় জীবনে ইনশাআল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব এই জাতিকে গড়ার জন্য ইনশাআল্লাহ। একই সারিতে ইসলামী ও সমমনা ৮ দল জানালেন জোট নয় ঠিক সমঝোতা। আসনগুলোতে বোঝাপড়া করে দাঁড়াচ্ছেন ১০ দলের নেতারা। আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, জনাব কর্নেল অলি আহমদ এবং এনসিপি। বিশেষজ্ঞরা একে গণঅভ্যুত্থান পরবর্তী জামায়াতের নির্বাচনী একাদশ হিসেবেই দেখছেন, যার লক্ষ্য একটি শক্তপোক্ত ভোটের লড়াই। কওমি মাদ্রাসা ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর সাথে জামাত ইসলামের একটা ভিন্নতা ছিল রিলিজিয়াস ফিলোসফিতে, কিন্তু এই প্রথমবারের মতো ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট সহ এই রাজনৈতিক দলগুলো জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। ২৪-এর আন্দোলনের পরে জামাত অনেকটাই মানুষের কাছে চলে আসতে পেরেছে। আগে যেমন একটা নেগেটিভ একটা তার প্রতি একটা মানুষের ইয়ে ছিল, ওইটার থেকে বরং একটু আস্থায় আসছে। আর জামাতের আমিন তো অনেকবারই উনি সরি বললেন। বিশেষ করে এনসিপি যখন ওদের সঙ্গে গেল, আমার মনে হয় যে সেটা মানুষ ভালোভাবেই নেবে। সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। তারেক রহমান দেশে ফেরার পর জোট নিয়ে জট খুলে গেছে বিএনপিরও। বিএনপির সঙ্গে নির্বাচন করছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, আছেন মাহমুদুর রহমান মান্না, গণসংহতির জুনায়েদ সাকিও। বিশ্লেষকরা বলছেন জোটের হিসেবে আগের আদর্শগত কিছু নীতিতে পরিবর্তন স্পষ্ট, তবে বিএনপি মধ্যপন্থী হিসেবেই মাঠে নামছে। এইখানে ধানের শীষ তো পরিচিত প্রতীক, এই প্রতীকে মানুষও সবাই জানে, ভোটাররা জানে। সুতরাং এইখান থেকে বিএনপি একটা বিশাল সুবিধা পাবে, বা বিএনপির জোটরা। ওই দিক থেকে আবার জামাত একটুখানি পিছিয়ে থাকবে, কারণ ওখানে অনেক ভাগাভাগি, এতগুলা আবার সবাই যে ওইভাবে পরিচিত তাও না। সেক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপি সুবিধাটা অনেক বেশি। বিএনপি এখন একটা সেন্ট্রিস্ট পার্টি বা কিছুটা ডানপন্থী, কিন্তু এখন তারা সেন্ট্রিস্ট এবং কিছুটা লেফট এদিকে তারা তাদের প্রবণতা মনে হচ্ছে। তো সুইং ভোটারের ক্ষেত্রে তারা কিছু ভোট আওয়ামী লীগের পাবে, কারণ আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা তো ডেফিনেটলি ভোটে নির্বাচনে অংশগ্রহণ করবে। বিশ্লেষকদের মত, জোটের সফলতা কিংবা ভোটে গতিপথ নির্ধারণ করবে রাষ্ট্র সংস্কার ও জনসংখ্যার অর্ধেক নারীদের ভাবনা। 50% নারীকে তো কেউ মানে না দেখে থাকতে পারবে না, তাদেরকে আনতেই হবে, হিসাবের মধ্যে আনতে হবে। যদি আনতে হয় তাহলে হচ্ছে অনেক ভালো ভালো মিন করে ভালো ভালো প্রতিশ্রুতি দিতে হবে, যাতে করে মেয়েরা আকৃষ্ট হয়। সংস্কারের বিষয়টা যদি এনসিপি এবং জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল জনগণের সামনে তুলে ধরতে পারে, বিশেষ করে শিক্ষিত তরুণ যারা ভোটার, তাহলে এই ইস্যুটার আমার কাছে মনে হয় তাদের পক্ষে এটা ইতিবাচক হিসাবে কাজ করবে। সব মিলিয়ে এই দুই জোটই আগামী নির্বাচনের মূল খেলোয়াড় বলছেন তারা। এখনো মনে হয় যে ইলেকশনে আদর্শ থেকে ইলেকশন জেতা বা জয়লাভ করবে কিভাবে, এটাই মুখ্য থাকে আমার কাছে মনে হয়। আজহার লিমন, এখন, ঢাকা। রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ।
দলটির গুলশান কার্যালয়ে শোক বয়ে স্বাক্ষর কর্মসূচি চলছে। দলের শীর্ষ নেতারা বলছেন, শোককে শক্তিতে রূপান্তর করে বা পরিণত করে দেশ গঠনে কাজ করবে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার প্রত্যয় তাদের। বিস্তারিত সাজিদ আরাফাতের প্রতিবেদনে। আজ কোনো মিছিল নেই, নেই কোনো স্লোগান, শুধু দুহাত তুলে দোয়ার দরখাস্ত, কবরের পানে নিষ্পলক তাকিয়ে থাকা। ছলছল চোখগুলোতে ভাসছে পুরনো দিনের স্মৃতিকথা। রাজপথে, মিছিলে, মিটিংয়ে প্রিয় নেত্রীর ভাষণ হয়তো কানে বাজছে কারো কারো। বেলা 12টায় জিয়া উদ্যান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলে ঢল নামে নেতাকর্মীদের। উত্তরের জেলা দিনাজপুর থেকে আসা মনিরুজ্জামান চৌধুরী জানাজায় থাকতে পারেননি, তবে কবর জিয়ারত করতে ছুটে এসেছেন। দোয়া আর শ্রদ্ধায় স্মরণ করলেন খালেদা জিয়ার কথা। প্রতিশোধমূলক বাক্য তিনি কখনো কারোর উপর প্রয়োগ করেন নেই, শুধু দেশকে ভালোবাসার জন্যেই তিনি দেশ ত্যাগ করেন নেই। আশা করি মহান রব্বুল আলামিন তাকে এবং মৃত জিয়াউর রহমানকে তার ছোট ছেলে কোককে বেহেশতের নসিব দান করুক। এমন পর্যায়ে এসে তিনি চলে গেলেন যখন রাষ্ট্রের প্রতিটা মানুষ তার কথা বলেছে। তার মতো অনেকেই ঢাকার বাইরে থেকে সংগ্রামী নেত্রীর কবরে শ্রদ্ধা জানাতে আসেন। বলেন, আপসহীনতার যে উদাহরণ রেখে গেছেন বেগম জিয়া, তা ধারণ করে দলকে এগিয়ে নেবেন তারেক রহমান। প্রকৃতপক্ষে দেশমাতৃকার জন্য অকুতভয় সৈনিক ছিলেন, আপসহীন নেত্রী হিসেবে ছিলেন এবং তার প্রতি শ্রদ্ধা দিনকে দিন বাড়িয়ে যাচ্ছে। দুঃখ প্রকাশ করার কোনো জায়গা নাই। একটা মা যেমন সন্তানের কাছে একজন নম্রভাষী থাকে, উনি দেশবাসীর কাছে তেমনই ছিলেন। সকালে সমাধিস্থলে এসে বেগম জিয়ার কবর জিয়ারত করে দলের নেতা লুৎফুজ্জামান বাবর বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে খালেদা জিয়া দেশ পরিচালনা করেছিলেন। আগামীতেও সে ধারা বজায় থাকবে বিএনপিতে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা, দুর্নীতি নিরসন করা, এই দুটো কিন্তু উনি অলরেডি জাতির সামনে নিজেকে প্লেজ করেছেন। দোয়া করবেন আল্লাহ যদি রহমত করে, ইনশাআল্লাহ তারা আমরা সেটা উনি সেটা অ্যাচিভ করবেন। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে খোলা শোক বইয়ে স্বাক্ষর করতে আসেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বেসরকারি খাতে খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন তারা। তার সাথে বহু বিষয়ে আলোচনা করেছি। উনি কখনো ওই যে প্রধানমন্ত্রী হিসেবে তার নিজের দূরত্ব মানে বেসরকারি খাত থেকে রাখেন নাই। উনি সবার সামনে সব দিকে এগিয়ে নেওয়ার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে উনি সর্বাত্মক প্রচেষ্টা করেছেন। খালেদা জিয়ার একদম ব্যতিক্রম ধর্মী নেত্রী ছিলেন। ওনাকে কেউ ক্রিটিসাইজ করলে উনি হাসি মুখে নিতেন। পরে বিএনপি নেতারা বলেন, ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যাবে দল। শোককে শক্তিতে পরিণত করে আসন্ন নির্বাচনের জন্য কাজ শুরু করবে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কিভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারে, গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হতে পারে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে নিজের জীবন, সন্তান, পরিবার সবকিছুই তিনি ত্যাগ করেছেন। বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশত্ব এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন এবং তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এটাই মানুষের প্রত্যাশা। খালেদা জিয়াকে স্মরণ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শোক বইতে স্বাক্ষর করেন। সাজিদ আরাফাত, এখন ঢাকা। এখন বিকেলে একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন বিকেল। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এতে সম্পর্কের টানপোড়েন কমবে কিনা সময়ই বলবে। তার মৃত্যুতে এবং তার যে অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই প্রতিনিধিত্ব করবেন, অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি। আমি মনে করি যে এটা একটা অবশ্যই একটা পজিটিভ জেস্টার সবার পক্ষ থেকেই যে এসছেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু
উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেটাতে আসলে রাজনীতি ছিল না, একেবারে নিতান্তই এই অকেশন উপলক্ষে এবং অন্য সবার সামনেই। কাজে এখানে দ্বিপাক্ষিক বিষয় কোনো কিছু নিয়ে আমরা কথাবার্তা বলি। বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি একথা বলেন। উপদেষ্টারা জানান, এবারের বইয়ের মানও আগের তুলনায় ভালো। এটা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ৩০ কোটি বিনামূল্যের বই ছাপিয়েছে সরকার। প্রাথমিকের ছাপা ও বিতরণের কাজ শতভাগ শেষ হলেও মাধ্যমিকের ৬০% বই মাঠ পর্যায়ে পৌঁছেছে বলে জানানো হয়েছে। রাষ্ট্রীয় শোক চলায় বই বিতরণ উৎসবের আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন দেশের প্রতিটি অঞ্চলে বইছে রাজনৈতিক উত্তাপ। এই উত্তাপের মাঝেও নির্বাচন নিয়ে নারী ভোটাররা ভাবছেন ভিন্নভাবে। তারা বলছেন, শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ইস্যুতে নিতে হবে কার্যকর উদ্যোগ। নারী নেত্রীরা বলছেন, নারী ভোটারদের ভোটদানে আগ্রহী করতে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা আনা জরুরি। বিস্তারিত হারুনুর রশিদের প্রতিবেদনে। মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী কাঠামোয় প্রবেশ করেছেন প্রার্থীরা। যাচাই বাছাই শেষে ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরই মধ্যে উঠান বৈঠক সহ নির্বাচনের নানা পরিকল্পনা সেরে নিচ্ছেন তারা। ভোটের মাঠে ফলাফল নির্ধারণে এবার মূল নিয়ামক হিসেবে ভূমিকা রাখবে নারী ভোটাররা, যারা সংখ্যায় মোট ভোটারের প্রায় অর্ধেক। নারীদের ভোট কেন্দ্রে উপস্থিতি এবং ভোটদান নিশ্চিত করতে পারলেই সুসংহত হবে গণতান্ত্রিক অভিযাত্রা। এজন্য প্রয়োজন নিরাপত্তা আর ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি। ময়মনসিংহ নগরীর থানাঘাট বস্তির খুপরি ঘরে বসবাস করেন ৫০ আয়েশা বেগম। তীব্র শীতে কষ্ট করলেও একটি শীতবস্ত্র জোটেনি তার কপালে। তাই তার কাছে ভোট মানে শীতবস্ত্রের সুষ্ঠু বন্টন, ক্ষুধা নিবারণের নিশ্চয়তা আর শ্রমমূল্যের অমানবিক বৈষম্য থেকে মুক্তি। শহর কিংবা গ্রাম, নিম্ন আয়ের প্রান্তিক মানুষের ভোটের গল্পটা অনেকটা এমনই। এত কিছু দিতেছে, মুখ চিন্না চিন্না না দেখে ওরে, এই যে শীতের কম্বলটা যে দিছে, মশারিটা যে দিছে, আমরা কি পাবো না, আমরা তো দিছে না। বুট আলা দিলে গন্ডগোল না করিয়া বালা আলে সুস্থ বাগে হবো, বুট দিয়ে আমু বাদে যে পাশ হয় হ্যাঁ আঙ্গরে দিতি দেহে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে বেশ উচ্ছ্বসিত নারী ভোটাররা। অপেক্ষা ভোটের দিনের। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা সংশয় রয়েছে তাদের মধ্যে। নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে নির্বাচনে বিজয়ীদের ভূমিকা রাখার কথাও বললেন তারা। নতুন বাংলাদেশ নিয়ে তো আমাদের অনেক প্রত্যাশা, স্পেশালি জুলাই আন্দোলনের পর থেকে আমরা আসলে নতুনভাবে চিন্তা করি বাংলাদেশটা আমাদের নতুনভাবে হবে। জব সেক্টর থেকে শুরু করে সব জায়গায় বের হলে যেন এই চিন্তা না থাকে যে আমি কোনোভাবে বুলিং হচ্ছি বা চিন্তায় হচ্ছে বা আমি এখন বাসায় ফিরতে পারবো কিনা। সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশের স্থিতিশীলতার পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির অপেক্ষায় নারী উদ্যোক্তারা। সুদবিহীন পুঁজি সরবরাহ এবং সহজ শর্তে ব্যাংক ঋণ প্রাপ্তির পাশাপাশি দেশে বিদেশে পণ্য বিক্রির সুযোগ তৈরি করে দেওয়ার প্রত্যাশা নারী উদ্যোক্তাদের। এছাড়াও নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার ও সাইবার বুলিং নারীদের ভোটে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা নারী নেত্রীদের। সবার মধ্যে একটা আনন্দ অনুষ্ঠানের মতো বড়সড় একটা কিছু হবে বা খুব ভালো একটা ভোট হবে আমরা আশা করতেছি। উদ্যোক্তা বান্ধব সরকার আর হচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে যেন আমাদেরকে সুদমুক্ত আমাদের ঋণ দেওয়া হয়, আমরা এটা চাই। গভর্নমেন্ট যেন অবশ্যই শুধু কথায় না, কার্যতই নারী বান্ধব গভর্নমেন্ট আসে, এইটা আমরা চাই। বর্তমানে দেশে 12,76,95,000 ভোটারের মধ্যে পুরুষ ভোটার 6,48,15,000 আর 6,28,79,000 ভোটারই নারী। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। বাংলাদেশ ব্যাংকের ঘোষণাতেও পুরোপুরি স্বাভাবিক হয়নি সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের
আমানতের অর্থ ফেরতের প্রক্রিয়া। প্রথম দিনে টাকাই দিতে পারেনি কয়েকটি শাখা। 2 লাখের জায়গায় কেউ কেউ পেয়েছেন 1 লাখ টাকা। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের প্রধান শাখায় সকাল থেকে ধীর গতিতে লেনদেন হলেও দুপুরের মধ্যেই সার্ভার ডাউন দেখিয়ে বন্ধ করা হয় লেনদেন। বিস্তারিত নাইম কামালের প্রতিবেদনে। সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামীর এমন মূল মন্ত্র নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে যাত্রা শুরু করেছে শরিয়াহ ভিত্তিক 5 ব্যাংক। এর মধ্যে একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীদের হিসাব স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে। বৃহস্পতিবার থেকে আমানতের অর্থ উত্তোলনের ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। তবে রাজধানীতে থাকা এই ব্যাংকের শাখাগুলোতে খুব একটা ভিড় লক্ষ্য করা যায়নি। আশা নিয়ে 2 লাখ করে টাকা তুলতে এসে হতাশ হয়েছেন অনেকে। টাকা আগে পরে তোলার নানা হিসাব নিকাশের জটিলতায় কেউ কেউ টাকা তুলতে পারেননি, আবার কেউ পেয়েছেন 1 লাখ করে। ঘোষিত অর্থ তুলতে না পারায় অনেকের মধ্যে দেখা দিয়েছে হতাশা। আমার চাওয়া ছিল যে আজকে আমাকে 2 লক্ষ টাকা দিবে, আমি সেই হিসাবে আসছি ব্যাংকে। আমাকে বলছে যে আপনি পরবর্তী কার্য দিবসে আসেন, আসলে বাকি টাকাটা আপনি পাবেন। এখানে আসলে খবর নিলাম যে অন্য ব্রাঞ্চে টাকা এই ব্রাঞ্চে দেওয়া যাবে কিনা, ওনাকে মানা করছে দেওয়া যাবে না। লেনদেন শুরু করছে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা আমাদের অর্থ একটা নির্ধারিত সিস্টেমেই পাচ্ছি আর কি। গ্রাহকদের চাপে দুপুর 1:30টার দিকে সার্ভার ডাউন হয়ে যাওয়ার কথা জানানো হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে। এতে সাময়িকভাবে ব্যাহত হয় লেনদেন। বাংলাদেশ ব্যাংক বলছে প্রথম ধাপের বাড়তি চাপ সামাল দেওয়ার পর আমানতকারীদের বাকি অর্থ তোলার বিষয়ে কাজ করবে। আমরা প্রথম ধাক্কায় যে দীর্ঘদিন যাবৎ এই সকল ব্যাংকের গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা উত্তোলনের সুযোগ পায়নি, সেই অচলতা ভাঙার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আজকে সেটা ভেঙেছে। এই ধাক্কাটা সামলালে তারপর ধাপেই আমরা এফডিআর বা অন্য যারা আছে বাকি রেস্ট অফ অ্যামাউন্ট সেগুলো নিয়ে আমরা আপনাদের কাছে একদম কনক্রিট মেসেজ দিব। তবে মেয়াদি ও স্থায়ী আমানতের টাকা কবে নাগাদ ফেরত দেওয়া হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা। নাইম কামাল, এখন, ঢাকা।